সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আশা করছি পাঠ গ্রহণ করার জন্য তোমরা বই খাতা কলম নিয়ে পাঠ গ্রহণ করার জন্য প্রস্তুত আছো। প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আরেকটি বিজ্ঞান বিষয়ের আরেকটি পাঠ নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক কৃষি, নোয়াজ ফয়জুন্নেসা ইসলামিয়া দাখিল মাদ্রাসা। বিষয় বিজ্ঞান, শ্রেণী সপ্তম, অধ্যায় সপ্তম, শক্তির ব্যবহার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল পাঠ যাওয়ার পূর্বে আমরা কয়েকটি ছবি দেখব। ছবি দেখে মূল পাঠ ঘোষণা করব এবং মূল পাঠে চলে যাব। আমরা দুটি চিত্রে লক্ষ্য করছি। প্রথম চিত্রে গ্যাসের চুলা বন্ধ, অথচ কাঠের চুলায় রান্না হচ্ছে। দ্বিতীয় চিত্রে দেখা যাচ্ছে যে গ্যাসের চুলা বন্ধ, অথচ কেরোসিনের চুলায় রান্না হচ্ছে। আমরা লক্ষ্য করলাম যে গৃহিণীদ্বয় কি মনের আনন্দে এমন করছে। দ্বিতীয় চিত্রে জ্বালানি কি আজীবন ব্যবহার করা যাবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে জ্বালানি উনি মনের আনন্দেও করছে না এবং জ্বালানি আজীবন ব্যবহার করা যাবে না, এটার একটি সংকট বা শেষ বা ফুরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে আমাদের আজকের মূল পাঠ হচ্ছে কি? শক্তির ব্যবহার ও সংকট এবং শক্তির বিকল্প উৎসের সন্ধানে। আমাদের আজকের পাঠ হচ্ছে শক্তির ব্যবহার ও সংকট এবং শক্তির বিকল্প উৎসের সন্ধানে। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ১. শক্তির ব্যবহার ও সংকটের কারণ বলতে পারবে। ২. শক্তির বিকল্প উৎস কি তা ব্যাখ্যা করতে পারবে। সবচেয়ে বেশি সুবিধা ও লাভজনক শক্তি কি তা ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠ শেষে এই ৩টি শিখন ফল অর্জন করতে সক্ষম হবে। তোমরা মনোযোগ সহকারে শিখন ফলগুলো অর্জনের জন্য খুব মনোযোগ সহকারে পাঠ গ্রহণ করবে। চিত্রের সাথে শক্তির সংকটের সম্পর্ক কি? চিত্রের সাথে শক্তির সংকটের সম্পর্ক কি? জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরপর মানুষের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, বেড়ে চলছে শক্তির ব্যবহার, ফলে তৈরি হচ্ছে শক্তির সংকট। কয়েকটি কারণে শক্তির সংকট হয়ে থাকে। ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য অধিক হারে শক্তির প্রয়োজন হচ্ছে। উন্নয়নশীল দেশসমূহ ব্যাপক হারে দালান কোঠা, রাস্তাঘাট, কলকারখানা ইত্যাদি নির্মাণ করছে এবং যানবাহন ব্যবহার করে। এর সকল নির্মাণ কাজে যানবাহনের রক্ষণাবেক্ষণে অধিক শক্তি ব্যয় হচ্ছে। মানুষ উন্নত জীবনযাপনের জন্য বিলাসবহুল বাড়ি নির্মাণ করে রেডিও, টিভি, ভিসিআর, কম্পিউটার, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রপাতি অধিক হারে ব্যবহার করার ফলে শক্তির সংকট বাড়ছে। মানুষের ব্যবসা বাণিজ্য, কাজকর্ম ও যোগাযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে শক্তির ব্যয় হচ্ছে দিন দিন বাড়ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সমস্যাগুলোর জন্য আমরা আমাদের শক্তির সংকট দিন দিন বেড়েই যাচ্ছে। তোমরা মিলিয়ে নাও।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপরোক্ত কারণগুলোর পেছনে প্রয়োজনীয় শক্তি যোগান দিতে ব্যর্থ হলে তৈরি হয় শক্তি সংকট। তাই আমাদেরকে বিকল্প শক্তির সন্ধান করতে হচ্ছে। বিকল্প শক্তির সন্ধানের উৎসে আমরা কি কি ব্যবহার করতে পারি, যেমন গ্যাসের চুলা পরিবর্তে আমরা সৌরবিদ্যুৎ ব্যবহার করতে পারি এবং এই শক্তির বিকল্প উৎসের সন্ধানে আমরা কি কি করতে পারি, যেমন এরকম কি রয়েছে, বিদ্যুৎ, কেরোসিন, পেট্রোল বা এই সন্ধানে আমরা কি উৎসের সন্ধান করতে পারি। আমাদের প্রাকৃতিক গ্যাস অমূল্য সম্পদ, কিন্তু এটা নবায়নযোগ্য নয়। এজন্য আমাদের কি প্রয়োজন? এর জন্য প্রয়োজন আমাদের হচ্ছে পারমাণবিক চুল্লি বা ইউরেনিয়াম। এটাও কিন্তু নবায়নযোগ্য। আমরা একটি ভিডিও দেখি, ভিডিও চিত্রে কি বলা হয়েছে দেখি, অপেক্ষা করি ভিডিও ওপেন হওয়া পর্যন্ত। We'll have a look at the fixed dome biogas plant. Slurry is prepared in the mixing tank. It is fed into the digester through the inlet chamber. Gradually, biogas collects in the dome of the digester. The biogas pressurizes and forces the spent slurry into the outlet chamber. And then it overflows into the overflow tank. The gas collected is let off through the pipe for use as domestic fuel. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা ভিডিও দেখলাম। ভিডিও চিত্রে বায়োগ্যাসের কথা বলা হয়েছে। ইতিমধ্যে বিজ্ঞানীরা শক্তির বিকল্প উৎস হিসেবে বায়োগ্যাস প্রযুক্তি উদ্ভাবন করেছে। এরপর সৌরশক্তিকে আংশিকভাবে কাজে লাগাতে হলেও কাজে লাগাতে সমর্থন হয়েছে। সৌরশক্তি সমুদ্র স্রোত ও বায়ুশক্তিও একটা উৎস হিসেবে আবির্ভূত হয়েছে। এরপর আমরা জৈব গ্যাস উৎপাদনের ব্যবস্থা করতে পারলে সুদূর পল্লী অঞ্চলে জ্বালানি ঘর আলোকিত করার এবং টিভি চালানোর মতো বিদ্যুৎ পাওয়া যায়। এই প্রযুক্তি গ্রহণ করলে প্রাকৃতিক বনজ সম্পদের উপর চাপ কমবে, পরিবেশের ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে, জমির উর্বরতা সংরক্ষণ করে অধিক ফসল ফলানো সম্ভব। সর্বোপরি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ রেখে যেতে পারবো। সুতরাং বায়োগ্যাস প্রযুক্তি অবলম্বন, সম্প্রসারণ ও সংরক্ষণের প্রয়োজনীয়তা অপরিসীম। আমরা কিভাবে এই শক্তির ব্যবহার করব এটা আমরা জানলাম। এর মধ্যে নবায়নযোগ্য শক্তির অনেক রকম সুবিধা পাওয়া যায়। বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শক্তির চাহিদা বেড়ে যাওয়ায় এই শক্তি এখন অপরিহার্য হয়ে পড়েছে। এর মধ্যে বায়োগ্যাস পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এটি উন্নত মানের জৈব সার পেতে সাহায্য করে, দূষণমুক্ত পরিবেশের সহায়ক হয়, স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সাহায্য করে। বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন পকেট ক্যালকুলেটর, পকেট রেডিও, ইলেকট্রনিক্স, ঘড়ি ইত্যাদি সৌরশক্তির সাহায্যে চালানো যায়। মূলত নবায়নযোগ্য শক্তির প্রধান সুবিধা হলো এটি নবায়নযোগ্য, এটি কখনো শেষ হয়ে যাবে না। নিচে এর কয়েকটি সুবিধা উল্লেখ করা হলো। বায়ু প্রবাহ ও সৌরশক্তি একটি অফুরন্ত শক্তির উৎস। সৌরশক্তি অফুরন্ত শক্তির উৎস, কারণ বায়ু ও সূর্য সর্বদাই বিদ্যমান থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু মূল্যায়নে চলে যাব। যে
মূল্যায়ন। শক্তির সংকট বলতে কি বোঝা? আমরা জানি প্রয়োজনের যেটুকু আমাদের প্রয়োজন তা না পাওয়াটা হচ্ছে সংকট। আমরা বিকল্প উৎসের সন্ধান করছি কেন? ফুরিয়ে গেলে যেন আমরা বিকল্প পথে আমাদের প্রয়োজন মেটাতে পারি ইত্যাদি। তো প্রশ্ন, কোনটি পচনশীল পদার্থ? গোবর আর হচ্ছে কি খ্যার। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত কোটি? বর্তমান জনসংখ্যা 15 কোটি নয়, এর আরো অনেক বেশি। বইয়ের ভিতরে এরকম অনেক আগের সমীক্ষা দেওয়া রয়েছে। বাড়ির কাজ বায়োগ্যাস প্রযুক্তি ব্যবহারের সুবিধা ব্যাপক ব্যাখ্যা করো। বায়োগ্যাস প্রযুক্তি ব্যবহারের সুবিধা ব্যাপক ব্যাখ্যা করো। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত তোমরা সুস্থ স্বাভাবিক থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।